আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছে আমি রেশমি আক্তার। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশের মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। করোনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা কার্যক্রম উদ্বোধন। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু সহ ৩ দফা দাবিতে রাজধানীতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচি। সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার একই পরিবারের ৪ জন সহ ৫ জন নিহত। করোনা আর লকডাউনে অস্তিত্ব সংকটে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা শিল্প সরকারি সহযোগিতা চান মালিকরা। শুনলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির রোববারের বিশেষ আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, জনগণের কল্যাণের জন্য রাজনীতি, তাই জনগণের পাশে দাঁড়াতে সরকার কাজ করছে। সকালে করোনার কারণে দরিদ্র, অসহায় ও অসচ্ছল শ্রমিকদের মাঝে দ্বিতীয় পর্যায়ে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। রাকিব হাসানের রিপোর্ট। করোনার প্রথম ঢেউয়ের মতো দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত সারা দেশের অতি দরিদ্র, কর্মহীন, দিনমজুর, রিকশা ও ভ্যান চালক, পরিবহন শ্রমিক এবং কৃষক সহ স্বল্প আয়ের ৩৬,৫০,০০০ পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাচ্ছেন ২,৫০০ টাকা করে। গণভবন থেকে ভার্চুয়ালি মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দরিদ্র ও অসহায় মানুষকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে শুভ সূচনা। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জাতির পিতার পথ অনুসরণ করে যে কোনো দুর্যোগে দেশের মানুষের পাশে রয়েছে আওয়ামী লীগ। করোনাকালীন সময়ে বর্তমান সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন সরকার প্রধান। সবসময় দুর্গত মানুষের পাশে কিন্তু আওয়ামী লীগ আছে। আপনারা দেখেছেন ধান কাটার অসুবিধা, আমরা ছাত্রলীগে বলার সাথে সাথে ছাত্রলীগ নেমে গেছে। ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমাদের যুবলীগ, এমনকি আওয়ামী লীগ প্রত্যেকে কিন্তু এই করোনা মহামারীতে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। চিকিৎসার জন্য অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দেওয়া বা লাশ দাফন করা, অথবা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া, ধান কেটে কৃষকের ঘরে তুলে দেওয়া, সব কাজে কে আছে এখন? আওয়ামী লীগ আছে, আমাদের সহযোগী সংগঠনের কর্মীরাই আছে। করোনা মহামারীতে বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। জানান, শক্তিশালী বিরোধী দল হতে হলে প্রয়োজন মানুষের জন্য কাজ করা। অনেকেই শক্তিশালী বিরোধী দল চায়। আমরা তো বিরোধী দলে ছিলাম। আমরা বিরোধী দলে থাকতে সবসময় কোনো দুর্যোগ দুর্বিপাকে সবার আগে আওয়ামী লীগ ছুটে যেত মানুষের পাশে। এটাই বিরোধী দলের কাজ। কিন্তু আজকে আমরা যারা নিজেদেরকে বিরোধী দল বা প্রতিদিন সরকার উৎখাতের জন্য বক্তৃতা, বিবৃতি, আন্দোলনের নামে পোড়াও জ্বালাও করে যাচ্ছে, দুর্যোগে মানুষের পাশে কোথায় তারা? করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে নির্ধারিত সময় করোনার টিকা নিয়ে আসার আশ্বাস দেন শেখ হাসিনা। নিজেকে সুরক্ষিত রাখতে হবে, অন্যকেও সুরক্ষিত করতে হবে। আমরা টিকা দিচ্ছি এবং টিকা আরও নিয়ে আসছি। যত টাকা লাগে আরও টিকা নিয়ে আসব। আমরা এদেশের মানুষের টিকা পৌঁছে দেব। কিন্তু আপনাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষার যে সমস্ত নির্দেশনাগুলি আমরা দিচ্ছি, সেটা কিন্তু আপনারা একটু দয়া করে মেনে চলবেন। পরে ভোলা, জয়পুরহাট ও চট্টগ্রামের সাথে যুক্ত হয়ে উপকারভোগীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু সহ ৩ দফা দাবিতে রাজধানীর গাবতলীতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে পরিবহন শ্রমিকরা। তৃতীয় দফা দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সারা দেশে ২৪৯টি পরিবহন শ্রমিক ইউনিয়ন পূর্ব ঘোষিত এই কর্মসূচি পালন করছে। এ সময় পরিবহন শ্রমিকরা বলেন, লকডাউনে বাস বন্ধ থাকায় ৫০ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালুর দাবিও জানান তারা। যে স্বাস্থ্যবিধি মেনে আমরা গাড়ি চালাতে চাই,
গাড়ি আমাদের খুলে দেওয়া হোক এবং ওই লোকে আমাদের দাবিটা মাইনে নেওয়া হোক। আমরা আবারও চাচ্ছি ফেডারেশন কর্তৃক যে আপনার দাবি দেওয়া সেটা যেন আগামী মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয় ইতিমধ্যে একটা গ্রিন সিগন্যাল দিয়েছেন, আমরা যেটা মিডিয়াতে দেখেছি, আপনাদের মাধ্যমে দেখেছি। আশা করব উনি অনন্ত বিলম্বে লকডাউন খুলে আমাদের ট্রান্সপোর্টেশন গাড়ি। দর্শক, এই মুহূর্তে গাবতলীতে আছেন সহকর্মী ড্যানি ড্রং, চলে যাচ্ছি তার কাছে। ড্যানি, গণপরিবহন শ্রমিকদের দাবির বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। রেশমি, আপনাকে ধন্যবাদ। গণপরিবহন শ্রমিকরা আজকে এই গাবতলীতে যেসব শ্রমিকরা রাস্তায় নেমেছিলেন অবস্থান কর্মসূচি, তো সেটি আজকের মতো আসলে শেষ হয়ে গেছে বেশ খানিকটা সময় আগে। তারা মূলত 3টি দাবি পেশ করেছেন। অবিলম্বে এই গণপরিবহন যেন চালুর সিদ্ধান্ত দেওয়া হয় স্বাস্থ্যবিধি মেনে, পাশাপাশি এই পরিবহন যে এতদিন ধরে বন্ধ ছিল, তো সেই সময় যে আর্থিক ক্ষতিগুলো হয়েছে শ্রমিকদের বিশেষ করে, তো তাদের জন্য যেন একটি প্রণোদনা ঘোষণা করা হয়। পাশাপাশি এই শ্রমিকদের জন্য যাতে স্থায়ীভাবে তারা যেন রেশন সুবিধা বা এই ধরনের চাউল যেন সবসময় ভাত চাউল যেন সবসময় তাদেরকে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, তো এমন দাবি তারা পেশ করেছেন। তো তারা যেটি বলছেন যে তারা অনেকটাই আশাবাদী ছিলেন যে যেখানে শিল্প কলকারখানা খোলা ছিল, তারপর মার্কেট খুলে দেওয়া হলো, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে তারা অনেকটা আশাবাদী ছিলেন যে গণপরিবহনও হয়তো শিগগিরই চালু করে দেওয়া হবে, স্বাস্থ্যবিধি মেনে তারা গাড়ি চালাবেন, এমন ঘোষণার জন্য তারা অপেক্ষা করছিলেন। কিন্তু সেটি না হওয়ায় তারা অনেকটাই আসলে হতাশায় পড়ে আজকে রাস্তায় নেমেছেন বলে বা অবস্থান কর্মসূচি পালন করেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম বেশ কিছু শ্রমিকদের সাথে, পরিবহন শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, তাদের যে ইউনিয়নের লিডার রয়েছেন তাদের সাথেও। তারা যেটি বলছেন যে খুব শিগগিরই যদি এই বিষয়ে সরকার কোনো পদক্ষেপ না নেয় তাহলে হয়তো তারা আন্দোলনের দিকে যাবেন এবং শ্রমিক সংগঠন যতগুলো রয়েছে সবার সাথে সেটি আলোচনা করে হয়তো তারা সরকারের কাছে দাবি দেওয়া কিছু রয়েছে সেগুলো পেশ করবেন এবং সেটি হয়তো জরুরি ভিত্তিতেই। তো তারা প্রত্যাশা করছেন যে শিগগিরই, যেহেতু সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকালকে বলেছেন যে পরিবহন চালুর বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে সরকার, তো সেটির জন্য তারা আবার অনেকটা আশাবাদী হয়ে রয়েছেন যে খুব কবে নাগাদ সেই সিদ্ধান্তটি আসলে বাস্তবায়ন হবে বা কবে নাগাদ সেই অনুমতিটি দেওয়া হবে। তারা প্রত্যাশা করছেন যে তাদের বেতন যেহেতু দৈনিক ভিত্তিতে হয়, অর্থাৎ প্রতিদিনের বেতন প্রতিদিন তারা মজুরি পান, তো এই মজুরি বন্ধ থাকার কারণে তারা আসলে পরিবার পরিজন নিয়ে চলতে পারছেন না। যদিও বা শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে তাদেরকে কিছুটা তাদের অন্ন বা আহারের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু তাদের পরিবারের দায় দায়িত্ব আসলে সেই শ্রমিক সংগঠনগুলো সব ভালো মন্দ নিতে পারছে না। এমন অবস্থায় তারা আসলে পরিবার পরিজন নিয়ে চলাফেরা চলতে পারছে না বলে কিন্তু তারা রাস্তায় নেমেছেন এবং তারা সেই আন্দোলনের জন্যই বা অবস্থান কর্মসূচি পালন করেছেন। রেশমি, আপাতত আমার কাছে এই ছিল। ড্যানি, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাবতলী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ড্যানি ড্রং। এবার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশেই তৈরি হবে করোনার ভ্যাকসিন। এরই মধ্যে রাশিয়া ও চীনের প্রযুক্তি কিনে বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদনে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর ভ্যাকসিন তৈরির সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক। আরও জানাচ্ছেন রাকিব হাসান। এরই মধ্যে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে দেশের ঔষধ শিল্পে। স্থানীয়ভাবে দেশের চাহিদার প্রায় শতভাগ উৎপাদন করে রপ্তানি আয়ে বিশাল অবদান রাখছে এই খাত। ঔষধ উৎপাদনের জন্য বর্তমানে দেশে কাজ করে যাচ্ছে 2 শতাধিক ঔষধ উৎপাদনকারী কোম্পানি, যার মধ্যে 10টিরও বেশি বাংলাদেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আন্তর্জাতিক বাজারে জেনেরিক ঔষধ রপ্তানি করছে। মহামারী করোনার সংক্রমণ ঠেকাতে ভ্যাকসিন উৎপাদন নিয়ে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো যখন হিমশিম খাচ্ছে, তখন বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর ভ্যাকসিন তৈরির সক্ষমতার কথা জানান দিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক। বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের 3টি প্রতিষ্ঠান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, পপুলার এবং হেলথ কেয়ার, তারা আসলে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা আছে তাদের। ভারতের টিকা পাওয়ার অনিশ্চয়তায় রাশিয়ার উদ্ভাবিত করোনা টিকা স্পুটনিক ভি এর জন্য প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। ভ্যাকসিনটি বাংলাদেশের জরুরি ব্যবহারের অনুমোদনও দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
একই সঙ্গে ভ্যাকসিন প্রযুক্তি শেয়ারের মাধ্যমে দেশে উৎপাদন বা বাল্ক এনে রিফিল করে তা প্রয়োগের উদ্যোগ নেওয়া হবে বলে জানান মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান। বাংলাদেশ উৎপাদনের সুযোগ থাকবে অবশ্যই, এটি সরকারি পর্যায়ে কথাবার্তা হচ্ছে, সেটি হয়তো টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে আমাদের কোনো ফার্মাসিউটিক্যালসে এখানে এটা উৎপাদন হবে, অথবা বাল্ক নিয়ে এসে ফিল ফিনিশ মাধ্যমে এটা আমরা করতে পারি। এগুলো সরকারি পর্যায়ে কথাবার্তা হচ্ছে। একই সাথে চীনের প্রযুক্তি কিনে বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদনে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। শর্ত যেমনটা আমরা দিয়ে থাকি যে এখানে যে ফার্মাকোভিজিলেন্স করতে হবে, প্রথম 1000 মানুষের উপরে আমরা 7 দিন করে এটা ভ্যাকসিনটি প্রয়োগ করে 7 দিন আমরা অবজার্ভ করব, তারপরে আমরা দেখব, এরপরে মাস ভ্যাকসিনেশনে আমরা যাব। এছাড়াও আমরা দেখব যে ভ্যাকসিনটা একটা অবজারভেশনে থাকবে, যে এর সেফটি এবং এফিকেসি কেমন, সে বিষয়গুলো আমরা অবজার্ভ করব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। করোনার দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম চলছে বিভিন্ন হাসপাতালে, তবে মেসেজ সংক্রান্ত জটিলতার কারণে টিকা না নিয়েই ফিরে যেতে হচ্ছে অনেকে। দর্শক, এই মুহূর্তে ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী SM আরিফ, চলে যাচ্ছি তার কাছে। আরিফ, করোনা রোগী ভর্তি ও টিকাদান কার্যক্রমের কি তথ্য আছে আপনার কাছে, আমাকে জানান। রেশমি, ধন্যবাদ আপনাকে। রেশমি, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশসমূহের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় যে করোনার এই বর্তমান সময়ে করোনায় কিন্তু প্রায় বেশ পার্শ্ববর্তী প্রায় সবগুলো দেশে কিন্তু ঢুকছে। সেদিক থেকে যদি গত 1.5 থেকে 2 সপ্তাহর দিকে তাকানো যায়, বাংলাদেশের যে করোনা সংক্রমণের হার সেটির দিকে তাকালে কিন্তু একটি আশাব্যঞ্জক বলা চলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আমি কয়েকটি হাসপাতালে গিয়েছি, সেখানেও দেখেছি যে আসলে আমি যে কয়েকটি হাসপাতালে গিয়েছি সেখানে কিন্তু প্রায় প্রত্যেকটি হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা কমছে এবং সিটগুলো খালি হচ্ছে। আমি আছি এখন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল। এখানে আসলে জানেন যে 1000 সংখ্যক সিট থাকার কথা, তবে যতটুকু জানতে পেরেছি 700 থেকে 800 ক্যাপাসিটি আছে। সেখানে আসলে এখন পর্যন্ত ভর্তি রোগী আছে মাত্র 124 জন এবং সেখানে আইসিইউতে আছে 75 জন। আমরা এখানে এসে কিন্তু দেখতে পেয়েছি যে বেশ কয়েকজন রোগী কিন্তু তারা আসলে করোনা নেগেটিভ হয়ে ফিরে গিয়েছেন। 2-1 জন ভর্তিও হয়েছেন, সেটাও আমরা আমাদের চোখে পড়েছে। তবে চলে যাওয়ার রোগীদের সংখ্যার হারই কিন্তু বেশি। আমি এর আগে গিয়েছিলাম শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে, ঠিক সেখানেও আসলে একই অবস্থা। আমরা শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। সেখানে যেটা জানিয়েছিলেন সেই কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন সেটি হলো তাদের হাসপাতালে গত 24 ঘন্টার তিনি একটি 24 ঘন্টার আগের একটি তথ্য আমাদেরকে দিয়েছেন। সেটি হলো যে প্রায় 60% রোগী কিন্তু হাসপাতালে আছে, 40% রোগী হাসপাতাল ছেড়ে চলে গিয়েছেন ইতিমধ্যে এবং তিনি আশা করছেন যে 1-2 দিনের মধ্যে সেটি আসলে 50% নেমে আসতে পারে। এর পাশাপাশি তিনি একটি বিষয় বলেছেন যে লকডাউন চলছে, টানা লকডাউন, সেই লকডাউনের কিন্তু সুফল এটি হতে পারে সেটি জানিয়েছেন এবং পাশাপাশি তিনি বলছেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে ঠিক আগের যে অবস্থান ছিল করোনা সংক্রমণের বিষয়ে সেটিতে ফিরে যেতে পারে বাংলাদেশ। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে টিকাদান কর্মসূচিটা, সেটি আসলে আপনি জানেন যে আসলে বাংলাদেশে কিন্তু আসলে টিকার বিষয়টি একটু এখন আগের থেকে অনেকটাই সরবরাহ কম আসছে। সেক্ষেত্রে প্রত্যেকটি হাসপাতালে কিন্তু সরবরাহ কম যাওয়ার কারণে তারা কিন্তু আসলে নতুন করে মেসেজ দিয়ে দিচ্ছেন যারা টিকা গ্রহীতা তাদেরকে, দ্বিতীয় ডোজ যারা নিচ্ছেন সেই ডেট মতো যদি না আসতে পারেন তাহলে কিন্তু তিনি টিকাটা মিস করে গেছেন এবং তারাই কিন্তু আসলে অভিযোগ জানাচ্ছেন যে তারা আসলে এসে টিকা নিতে পারেননি। এবং আমরা এই বিষয় নিয়েও কর্তৃপক্ষের সাথে কথা বলছি। কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে যারা টিকা নিতে পারেননি বা কোনো কারণে মিস হয়ে গেছে তাদেরকে আসলে পরবর্তীতে দেওয়া হবে। টিকা সরবরাহ কম দেখে নতুন করে মেসেজ করেই কিন্তু আসলে টিকা দেওয়া হচ্ছে। এটি একটি তথ্য তারা একটি জানিয়েছেন। যে আমি যেটা গিয়েছিলাম শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হসপিটালে, সেখানে আসলে এখন বর্তমানে 300 থেকে 400 প্রতিদিন টিকা সরবরাহ হচ্ছে। তো এই কারণে আসলে মানুষ একটু যাদের ডেট দেওয়া হচ্ছে তারা আসলে এসে ফিরেও যাচ্ছে অনেকে। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ।
আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী SM আরিফ। সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছে। আহত হয়েছে 2 জন। সকাল 6টা 40 সিলেট তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পাথর নিতে একটি ট্রাক সিলেট থেকে জাফলং যাচ্ছিল আর জৈন্তাপুর গ্রামের ভেতরের রাস্তা থেকে একটি অটোরিকশা প্রধান সড়কে উঠছিল। এ সময় ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে সিলেট MAJ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। করোনা আর লকডাউনে অস্তিত্ব সংকটে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ায় পাদুকা শিল্প। সামনে ঈদ থাকলেও করোনার বিরূপ প্রভাব থমকে গেছে কর্মচঞ্চল। যা উৎপাদন হচ্ছে তাও লকডাউনের কারণে বিক্রি না হওয়ায় শ্রমিকদের মজুরি দেয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই অবস্থায় শিল্পটি বাঁচাতে সরকারি সহযোগিতা চান শিল্পটির মালিকরা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আফমা কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ। ঈদকে সামনে রেখে ব্যস্ত ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা কারখানাগুলো। এখানে প্রায় 150 কারখানায় জুতা তৈরি হলেও করোনার বিরূপ প্রভাব আর লকডাউনের কারণে দেশের নানা প্রান্তে পাঠাতে না পারায় ক্ষতির মুখে পড়েছে শিল্পটি। মালিকটা খুবই খারাপ অবস্থা আছে। গত 2 বছর ধরে আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। 1 বছর আমরা কাজ করতেছি ঠিকই, কিন্তু মালও বানাইতেছি, কিন্তু করোনার কারণে মাল কোনো জায়গায় বিক্রি করতে পারতেছে না, মালিকও আমাদেরকে টাকা ফেরত দিতে পারতেছে না। ঠিক মতো কাম কাজও পাইতেছি না, যাওয়াই কাম কাজ করছি, এখন আমরা বেচা কিনাও নাই, মালিকে মাল ডেলিভারি দিতে পারতেছে না। শ্রমিকরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে অনিশ্চয়তা দেখা দেবে কর্মক্ষেত্রে, সংসার চালানো কঠিন হয়ে পড়বে। আমাদের এভাবে তো বেচা কিনা নাই, বন্ধ, আমাদের লাভ চলা ওই কষ্ট। মানে রমজান মাসে লকডাউনের কারণে আমরা মালও দিতেছি না, আমরা বেতনও ঠিক মতো মনে করেন মাল দিতে পারতেছি না। এই লকডাউনের মধ্যে তো আমাদের সংসার ভালোভাবে চলতেছে না। এখানকার উৎপাদিত জুতার গুণগত মান ভালো হওয়ায় সুনাম কুড়িয়েছে, কিন্তু করোনার কারণে যে ক্ষতি হচ্ছে তা কাটিয়ে উঠতে সরকারি সহযোগিতা চান মালিকরা। ব্রাহ্মণবাড়িয়া অর্থের অভাবে বর্তমানে জুতার শিল্পটা একটু ধ্বংসের পথে। সরকার যদি একটু সুদৃষ্টি দেয় তাহলে ব্রাহ্মণবাড়িয়ার জুতার শিল্পটা অনেক উন্নত করতে পারবে। আমরা অবস্থা খারাপের কারণে শ্রমিকের অবস্থা খারাপ হয়েছে। তো দেশের মধ্যে লকডাউন আসার পর থেকেই এই শিল্পটার একটা দশ নামে গেছে এবং এই শ্রমিকদের বেতন আমরা ঠিক মতো দিতে পারতেছি না। মালগুলা যদি বিক্রি করতে পারি, যে মালগুলা স্টকে আছে, তাহলে আমাদের শ্রমিকের বেতনগুলো দিতে পারুন। সামনে যার ধরুন মাল বিতরণ হচ্ছে না, যার জন্য আমাদের খুব বিপদ আছে। ব্রাহ্মণবাড়িয়ায় পাদুকা শিল্পের যাত্রা শুরু হয় 1963 সালে। খ্যাতির কারণে বিস্তার লাভ করে কারখানা বেড়ে প্রায় 400 হলেও এখন নানা সংকটে বন্ধ রয়েছে 2 শতাধিক। নূর মোহাম্মদ, MyTV নিউজ ডেস্ক। এই ছিল এখনকার আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।